আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। প্রাকৃতিক ভূগোলের সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা অধ্যায় থেকে প্রথমে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি তোমাদের পরীক্ষার সময়, ইন্টারনাল এবং ফাইনাল পরীক্ষার সময় অনেক সময় তোমাদের সামনে আসতে পারে। তো সেই প্রশ্নটি হচ্ছে যে মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো, অথবা মানব জীবনে সমুদ্র স্রোত বিশেষ প্রভাব বিস্তার করে এ ব্যাপারে তোমার মতামত দাও। অথবা এভাবে আসতে পারে, মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব অপরিসীম, বিশ্লেষণ করো। তো যেভাবে আসুক না কেন, তোমরা যদি মানব জীবনে এই যে সমুদ্র স্রোতের প্রভাব এই সম্পর্কে যদি তোমাদের কিছু ধারণা আমি দিতে পারি, তাহলে পরীক্ষার সময় অবশ্যই তোমরা এই বিষয়ে আনসার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব এই কথাটি আলোচনা করতে গেলে আমরা প্রথমেই যেটা শুরু করব, যে প্রথম পয়েন্ট যদি একবার চিন্তা করো, যে হিমমণ্ডল যে আছে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে হিমমণ্ডল আছে, হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের যে সকল শীতল অঞ্চল রয়েছে, সেই সকল অঞ্চলে কিন্তু শীতকালে পানি বরফে পরিণত হয়। ফলে ওই সব অঞ্চলের উপর দিয়ে কিন্তু জাহাজ চলাচল করতে পারে না বা নৌযান চলাচল করতে পারে না। ফলে ব্যবসা বাণিজ্যের কিন্তু বিশাল একটা ব্যাঘাত ঘটে। অর্থাৎ কোনো এলাকায় যখন বরফ জমে যায়, তখন কিন্তু বাণিজ্যের জন্য জাহাজগুলোকে অনেক দূর পথ অতিক্রম করে তারপরে বিকল্প পথ ধরে তারপরে যাতায়াত করতে হয়। ফলে ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ জ্বালানি খরচের অপচয় হয় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা নেতিবাচক প্রভাব পড়ে। আবার দেখা যায় যে সকল অঞ্চলের উপর দিয়ে, অর্থাৎ শীতল অঞ্চল ঠিক আছে, কিন্তু যে সকল অঞ্চলের উপর দিয়ে ওই উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেখানে কিন্তু শীতকালেও বরফ জমতে পারে না। ফলে এই সমুদ্র স্রোত, বিশেষ করে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের শীতলতর অংশে জাহাজ চলাচল করতে পারে। বিশেষ করে কোন স্রোতের কারণে? উষ্ণ স্রোতের কারণে। সমুদ্রের উষ্ণ স্রোত এভাবে শীতল অঞ্চল দিয়ে উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন সমুদ্রের পানিরাশি জমাট বাঁধে না। এতে করে নৌ চলাচলের জন্য কিন্তু একটি উপযোগী পথ তৈরি হয়। দ্বিতীয় যে পয়েন্টটি, সেটি হচ্ছে যে সমুদ্র পথে যখন কোনো জাহাজ বা কোনো নৌযান স্রোতের অনুকূলে চলাচল করে, তখন কিন্তু স্বল্প সময়ে, অর্থাৎ অনেক দ্রুত তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে। এক্ষেত্রে কিন্তু জ্বালানির সাশ্রয় হয় অনেক বেশি। কিন্তু স্রোতের প্রতিকূলে যখন কোনো জাহাজ বা কোনো নৌযান চলাচল করে, তখন কিন্তু গন্তব্যে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। এতে করে জ্বালানি খরচও বেশি হয়। সুতরাং আমরা বলতে পারি যে স্রোতের যে অনুকূল এবং প্রতিকূল অবস্থা, তাও কিন্তু মানব জীবনের উপর একটা বিশেষ ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। শীতল অঞ্চল থেকে যখন কোনো স্রোত উষ্ণ অঞ্চলের দিকে আসে, তখন দেখা যায় যে অনেক সময় হিমশৈল বহন করে নিয়ে আসে। এই যে হিমশৈল বা বরফের বড় বড় টুকরো বহন করে নিয়ে আসে, এগুলো যখন কোনো জাহাজে বা কোনো নৌযানে ধাক্কা লাগে, তখন কিন্তু সংঘর্ষ বাধে। আর এতে করে কি হয়, জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। বিশেষ করে টাইটানিক জাহাজ কিন্তু ওই হিমশৈলের আঘাতেই নিমজ্জিত হয়েছিল বা ধ্বংস হয়েছিল। তাই আমরা বলতে পারি শীতল স্রোত এবং উষ্ণ স্রোত, এর মধ্যে শীতল স্রোত কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ থাকে। তো তা কিন্তু মানব জীবনের উপর কিন্তু একটা বিশেষ প্রভাব বিস্তার করে। তো আরেকটি বিষয় আছে, যেটি হচ্ছে যে শীতল স্রোত এবং উষ্ণ স্রোত যেখানে মিলিত হয়, ধরো কোনো এক জায়গা থেকে শীতল স্রোত আসলো, অপর এক পার্শ্ব থেকে উষ্ণ স্রোত আসলো, একটা মিলনস্থল হলো। এই মিলনস্থলে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কাঁকর, বালি, কাদা, পাথর, নুড়ি এগুলো এসে জমা হয়। কিভাবে হয়? হিমশৈল ভেসে আসে শীতল স্রোতের দ্বারা। যখন এগুলো উষ্ণ স্রোতের সাথে মিলিত হয়, তখন কিন্তু এগুলো গলে যায়। গলে গিয়ে এই যে তার মধ্যে থাকা যে বিভিন্ন পদার্থ আছে বা উপাদান আছে, এগুলো সাগরের তলদেশে জমা হতে হতে একসময় কিন্তু এখানে মগ্নচড়ার সৃষ্টি হয়। আর এইসব মগ্নচড়ায় অক্সিজেন এবং প্লাঙ্কটন জাতীয় যে মাছের খাদ্য আছে, প্রচুর পরিমাণে খাদ্য কিন্তু এখানে তৈরি হয়। আর যার ফলে এখানে মাছের অভয়ারণ্য গড়ে ওঠে। ফলে এই প্রত্যেকটা মগ্নচড়া অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু যারা মৎস্য শিল্পের সাথে জড়িত, তারা কিন্তু এখানে এসে তাদের ব্যবসায়িক কার্যক্রমের উদ্দেশ্যে সেখানে মৎস্য শিকার করে এবং এই মৎস্য ব্যবসাকে তারা টিকিয়ে রাখে, সাধারণত ওই সামুদ্রিক যে মগ্নচড়া আছে তার উপর ভিত্তি করে। তোমরা ভিডিওটি ভালোভাবে শুনবে, মনোযোগ সহকারে শুনবে, তাহলে অবশ্যই এই মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমরা আনসার করতে পারবে। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই আজকের টেবিল টক পর্বটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আলোচনাটি তোমরা শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।